হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমরা এই সপ্তাহের অর্থাৎ 11ই সেপ্টেম্বর কর্মক্ষেত্র পত্রিকা থেকে আমরা অঙ্কের সমাধান করব। ঠিক আছে, এর আগের ক্লাসগুলো যারা যারা দেখোনি প্লেলিস্ট করা থাকবে, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, একটি দলের 5 জনের গড় ওজন 65 কিলোগ্রাম, একজন সদস্য যার ওজন 75 কিলোগ্রাম দল থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, তবে বাকি সদস্যদের গড় ওজন কত? তাহলে 5 জনের গড় ওজন এত হলে মোট ওজন কত হবে? তাহলে 5-এর সাথে 65 গুণ করতে হবে, তাহলে আমরা মোট পেয়ে যাব। তাহলে 5-5-এ 25 আর 5-5-30 325। ঠিক আছে, 5 জনের যে মোট ওজন সেটা হচ্ছে 325 কেজি। এবার 75 কেজির একজন চলে গেল, তাহলে এখানে 325 কেজি ওজনের মধ্যে 75 কেজি একজন ব্যক্তি চলে গেল, তাহলে বাকি কত থাকছে? 0। এদিকে 7-5-12 250 কেজি, আর বাকি থাকছে ওজন কত? 250 কেজি। দেখো এখানে 5 জন ছিল, একজন চলে গেছে কিন্তু। ঠিক আছে, একজন চলে গেছে, তাহলে 4 জন আছে, তাহলে 4 জনের যে মোট ওজন সেটা হচ্ছে 250 কেজি। তাহলে বাকি মানে কি? এই 4 জন বাকি, এদের গড় ওজন কত বলা আছে? তাহলে মোট ওজন 250, তাহলে এই মোটকে যখন সংখ্যা দিয়ে ভাগ করে দেয় এই তখন কি হয়ে যায়? গড় হয়ে যায়, অ্যাভারেজ। তাহলে এখানে 4 দিয়ে ভাগ করে দাও বা 2 দিয়ে ভাগ করো, 2-কে 2 এই 125 আর 2 দিয়ে কাটা দিলে এটা হবে 2। 6 দুগুণে 12, 2 দুগুণে 4, অর্থাৎ 62.5। গড় যে ওজন হবে সেটা হচ্ছে 62.5 কেজি, অপশন বি। একটি নির্দিষ্ট আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2, ক্ষেত্রফল 150 বর্গ সেমি হলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত? তাহলে একটা দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্যটাকে আমরা ধরলাম কত? 3x ধরলাম, আর প্রস্থটাকে ধরলাম 2x। ঠিক আছে, এদের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ, দৈর্ঘ্য গণিত প্রস্থ। তাহলে এখানে হচ্ছে কত? 3x গণিত হচ্ছে কত? 3x গণিত হচ্ছে 2x, এটা হচ্ছে ক্ষেত্রফল। আর ক্ষেত্রফল আমাদের কত বলা আছে? 150 বর্গ সেমি বলা আছে, তাহলে এটা সমানই হচ্ছে 150। 3 দুগুণে 6, 6-25 150, তাহলে এক্স আর এক্স গুণ করলে কত হয়? এক্সের স্কোয়ার। এটা সমান কত? 25, তাহলে স্কোয়ার উঠে কি হলো? এদিকে রুট হলো, তাহলে এক্স সমান কত হচ্ছে? এক্স সমান হচ্ছে 5। তাহলে এখানে আমাদের কি চেয়েছে? পরিসীমা চেয়েছে। ঠিক আছে, এই আয়তক্ষেত্রটির পরিসীমা চেয়েছে। তাহলে পরিসীমার ফর্মুলা কি? প্যারিমিটার বা পরিসীমার ফর্মুলা হচ্ছে, পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 ব্র্যাকেটে হচ্ছে দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ। ঠিক আছে, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত আছে? 3x, আর 2x যোগ করলে কত হবে? 5x। ঠিক আছে, তাহলে এদিকে 2 গণিত 5 গণিত এক্সের মান কত? এক্সের মান হচ্ছে আমরা এখানে 5 পেলাম, দেখো 5, তাহলে 5-5-এ 25, 25 দুগুণে 50, তাহলে 50 সেমি হয়ে যাবে কি? পরিসীমা, অপশান সি। কোনো বস্তুর মূল্য 30% কমিয়ে 910 টাকা হয়েছে, প্রকৃত মূল্য কত? তাহলে প্রকৃত মূল্য যদি আমি 100 ধরি, তাহলে 130% কমিয়েছে মানে কত? 70 হয়েছে, 70 হয়েছে, কিন্তু এখানে বলা আছে 910 টাকা হয়েছে। তাহলে 70 ইউনিটের ভ্যালু হচ্ছে কত? 910। তাহলে এদিকে 7-13-91, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 13। তাহলে এখানে আমাদের প্রকৃত মূল্য যেটাকে আমরা 100 ধরেছি, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 13 গণিত 100 সমান হচ্ছে 1300। কোন অপশানে আছে? অপশান বি। এ ও বি একটি কাজ 6 দিনে সম্পূর্ণ করতে পারে, এ একা এটি 10 দিনে করতে পারে, বি কাজটি কত দিনে করবে? তাহলে এ প্লাস বি মিলে কাজটা করছে কত দিনে? কাজটা করছে 6 দিনে, আর এ একাই কাজটা করবে কত দিনে? 10 দিনে। তাহলে 6 আর 10-এর লসাগু কত হবে? 30 ইউনিট। 30 ইউনিট হলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত হবে? 5-6 30, আর এদিকে 3-10-এ 30। এ যদি 3 ইউনিট কাজ করে, তাহলে বি নিশ্চয়ই 2 ইউনিট কাজ করবে, কারণ এদের যোগফল আমাদের 5 আনতে হবে। তাহলে বি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম কত? 2 ইউনিট। তাহলে 2 ইউনিট করে 30 ইউনিটের কাজটা কত দিন সময় লাগবে? 2 দিয়ে কাটো, অর্থাৎ 15 দিন কিন্তু সময় লাগবে। কোশ্চেন 45, √4। তারপর প্রথমে আমাদের আগে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে হয়, ব্র্যাকেটের কাজ করতে হয় প্রথমে। তো ব্র্যাকেটের মধ্যে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে হয়। তাহলে প্রথম বন্ধনীর কাজটা যদি এখানে করি, তাহলে কি হবে? দেখো রুটের মধ্যে 4টা সংখ্যা বাইরে বেরিয়ে এসে 2টো সংখ্যা হবে। তাহলে এখানে 2টো শূন্য আছে, বাইরে বেরিয়ে এসে একটা শূন্য হবে। আর এদিকে 6-এর স্কোয়ার 36 হয়, অর্থাৎ 0.06, প্লাস এদিকে কি হচ্ছে? 0.04। তাহলে এটাকে যোগ করলে কত হচ্ছে? 0.1 হচ্ছে, মানে 0.10 হবে। তো দশমিকের পর শূন্যর কোনো দাম নেই, সুতরাং 0.1 ধরলাম এটাকে।
এবার এটাকে তার আগে কি চিহ্ন আছে, তার আগে দেখো যোগ চিহ্ন আছে, তাহলে এখানে যোগ চিহ্ন দিলাম। এবার এদিকে 3 তিরিক্ষে 9 হচ্ছে, আর একটার আগে দশমিক আছে অর্থাৎ 0.9 হলো। এবার এটাকে যদি আমরা ব্র্যাকেটটাকে সলভ করি তাহলে এদিকে হচ্ছে 10 10 100, আর এদিকে 9 9 81, 10 থেকে 9 বাদ দিলে 1 হবে। তারপরে কি চিহ্ন আছে, এদিকে আমাদের যোগ চিহ্ন আছে, তাহলে যোগ চিহ্ন দিলাম। তার আগে কি আছে, √4 মানে বাইরে বেরিয়ে এসে 2 হবে, যোগ চিহ্ন 1 হবে। তাহলে 2 আর 1 যোগ করলে কত হবে, 3 প্লাস 0.9 আর 0.1 যোগ করলে কত হবে, 1 হবে। তাহলে 3 আর 1 যোগ করলে কত হবে, 4, অপশান এ। এবিসি এর মধ্যে 4:9 অনুপাত তাদের মোট যোগফল 480, তবে বি এর পরিমাণ কত? তাহলে এখানে তাদের মোট যোগফল বলা আছে, আর এখানে একটাকে ধরলাম আমরা 4x, একটাকে 9x, আর একটাকে হচ্ছে 11x। ঠিক আছে, এদের মোট যোগফল কত, এদের মোট 4 20 24x, টোটাল যোগ করলে কত হচ্ছে 24x, কিন্তু এখানে বলা আছে 480। তাহলে এটার ভ্যালু হচ্ছে কত, এইটার ভ্যালু হচ্ছে 480। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 24 দুগুণে 80, অর্থাৎ 1 ইউনিটের ভ্যালু 20। তাহলে বি এর পরিমাণ কত, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। তাহলে বি এর পরিমাণ হচ্ছে 9x, তাহলে 9 ইন্টু এক্স এর মান কত পেলাম, এক্স এর মান হচ্ছে 20, তাহলে 9 দুগুণে 18, অর্থাৎ 180। ঠিক আছে, 180 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি সমষ্টির 40% হলো 55, একই সমষ্টির 160% কত হবে? তাহলে সমষ্টিটাকে আমরা ধরে নিই এক্স, তাহলে সেটার 40% মানে কত, 40% উঠে কী হয়, তলায় 100 হয়, সেটা সমান কি কত বলা আছে, 55 বলা আছে। 20 দিয়ে 2, 20 দিয়ে কাটা দিলে 5, তাহলে এক্স সমান কত হবে, এক্স সমান 55, আর এটা উল্টে যাবে অর্থাৎ 5/2 হবে, কারণ সমানের এদিকে গেলে উল্টে যায়। এবার এইটা হচ্ছে আমাদের সমষ্টিটা, এইটারই বলা আছে 160% কত হবে। তাহলে এইটার হচ্ছে 160% কত হবে, তাহলে এদিকে তলায় হচ্ছে 100, এদিকে কাটা দাও, 2 দিয়ে কাটা দাও 8, 2 দিয়ে কাটা দাও 5, 5 5 কাটা গেল, 2 দিয়ে কাটা দাও 4, তাহলে এদিকে হচ্ছে 4 5 20, 4 5 20, অর্থাৎ 22, 220। কোন অপশানে আছে, অপশান ডি। এর পরবর্তী কোশ্চেন, এই কোশ্চেনটার একটু ডাটাটা ভুল থাকার জন্য এই কোশ্চেনটা আমি সলভ করাচ্ছি না। ঠিক আছে, কোনো একটা যদি ডাটাটা দেখব কত হয়ে অ্যান্সারটা আসছে, তখন আমি কোনো একটা ক্লাসে করিয়ে দেব। 7 জন দর্জি 26 ঘন্টায় একটি নির্দিষ্ট পিপি স্যুট সেলাই করেন। 12টি পিপি স্যুট সেলাই করতে 13 জন দর্জির কত সময় নেবে? তাহলে এটা আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব, M1 D1 T1 বাই W1, এটা ইকুয়াল টু হচ্ছে M2 D2 T2 বাই W2। তো 7 জন দর্জি সেটা আমাদের ম্যানের মধ্যে পড়বে। ঠিক আছে, 26 ঘন্টায় কাজটা করছে, তাহলে গণিত হচ্ছে 26। এবার একটা নির্দিষ্ট পিপাই, তাহলে এখানে একটি পিপাই বলা আছে, তাহলে এখানে 1 লিখলাম, বা কোনো একটা বলা আছে নির্দিষ্ট পিপাই তৈরি করেছে, তাই আমরা তলায় 1 লিখলাম। এখানে যদি বলা নির্দিষ্ট করে বলা থাকতো হয়তো 12টা 15টা, তাহলে নিচে 12টা লিখতাম, 15টা লিখতাম। তো এখানে যেহেতু একটা নির্দিষ্ট বলা আছে তাই আমি 1 লিখলাম। এবার 12টি পিপি স্যুট সেলাই করতে, তাহলে 12টি এখানে সেলাই করবে, তাহলে এটা ওয়ার্কের মধ্যে পড়ছে, তাহলে তলায় 12টা লিখলাম। 13 জন দর্জির কতক্ষণ সময় লাগবে, অর্থাৎ আমাদের টাইমটা বের করতে হবে। তাহলে এটাকে কাটাকুটি করো, তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে 13 দিয়ে কাটো, 13 দুগুণে 26। ঠিক আছে, তাহলে এদিকে 12 দুগুণে 24, আর 12 দুগুণে 24, আর এদিকে হচ্ছে 24 গণিত হচ্ছে কত, 7, তাহলে 7 দুগুণে 14, 168। ঠিক আছে, তাহলে টাইম ইকুয়াল টু কত, 168। কোন অপশানে আছে, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 12, 15, 25 দ্বারা বিভাজ্য 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটিকে যদি 9 দ্বারা ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে? তাহলে 12, 15 আর 25 এটার আমাদের লসাগু বের করতে হবে, আর লসাগু কত হবে, এলসিএম হবে আমাদের 300। ঠিক আছে, 12 আর 15 লসাগু হচ্ছে 60, 60 আর 25-এর লসাগু কত হয়, 300 হয়। ঠিক আছে, তাহলে 300 হয়ে গেল লসাগু। এবার এই 300 দিয়ে কি করতে হবে, আমাদের ভাগ করতে হবে কাকে, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1-এর পর 5টা শূন্য। ঠিক আছে, তাহলে এখানে 3 দিয়ে যদি এটাকে কাটি, তাহলে 3 300 কত হয়, 900। তাহলে এদিকে হচ্ছে কত, 900। তাহলে এদিকে আমরা 100 নামলো, আর এদিক থেকে একটা শূন্য নামালাম, আবার 303 হচ্ছে 900, তাহলে এদিক থেকে আবার 100, আর ওপর থেকে একটা
শূন্য নামলো, আবার 3/300 হচ্ছে 900। তাহলে ভাগশেষ আমাদের কত থাকছে, আমাদের 100 থাকছে। এই 100টা কি আমরা এই একের পর 5টা শূন্য থেকে অর্থাৎ 1 লাখ থেকে আমরা কি মাইনাস করব? না, মাইনাস করলে তখন 6 অঙ্কের আর ক্ষুদ্রতম সংখ্যা থাকবে না। তার জন্য আমরা কি করব, যেটা দিয়ে ভাগ করেছি সেটা থেকে এই 100টাকে মাইনাস করব। তাহলে কত হচ্ছে? 200। ঠিক আছে, এই 200 এটাকে কি করব, 1 লাখের সাথে যোগ করব। তাহলে 1 2 3 4 5, তাহলে এদিকে কত হচ্ছে? তাহলে 1 2 0 আর এদিকে হচ্ছে 200। এইটা হলো আমাদের এই সংখ্যাটা পেলাম, যে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা 300 দ্বারা ভাগ যায়। এবার এটাকে বলা আছে 9 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। তাহলে এখানে 9 দ্বারা যদি এটাকে ভাগ করি, তাহলে 9 দ্বারা যদি ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে? তাহলে এদিকে হচ্ছে 9 11 99 1 2। ঠিক আছে, তাহলে এদিকে হচ্ছে 9 একে 9, 9 3 12, 3 এদিক থেকে নামলো 3 9 27, আবার 3 নামলো আর একটা শূন্য, 3 9 27। তাহলে এখানে আমাদের কত ভাগশেষ চেয়েছে, তাহলে ভাগশেষ আমাদের কত থাকলো? 3 থাকলো। তাহলে 3 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপর কোশ্চেন 52, a প্লাস বি সমান -1 এর স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 25 হলে a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কত হবে? তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি? তাহলে a প্লাস বি তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস কি, মাইনাস হচ্ছে 2ab, এটা সমান কত? এটা সমান হচ্ছে 25 বলা আছে। এবার a প্লাস বি সমান কত বলা আছে? -1 বলা আছে। তাহলে এদিকে a প্লাস বি এর জায়গায় কী লিখবো? -1 তার হচ্ছে হোল স্কোয়ার, মাইনাস কি, মাইনাস হচ্ছে 2ab, এটা সমান হচ্ছে 25। তাহলে এদিকে আমাদের -1কে -1 দিয়ে যদি গুণ করো তাহলে কি হবে? মাইনাস মাইনাসে +1 হয়ে যাবে। তাহলে এদিকে হচ্ছে 1 মাইনাস 2ab, এটা সমান কত? 25। তাহলে প্লাসটা এদিকে গেলে -1 হয়ে যাবে। তাহলে এদিকে -2ab সমান হচ্ছে কত? 24। -2 সমানের দিকে গেলে -2 হয়ে যাবে, মানে গুণ হয়ে আছে, এদিকে গেলে ভাগ গুণ হয়ে যাবে। তাহলে 2 দিয়ে কাটা দিলে 12 দুগুণে 24 অর্থাৎ -12। তাহলে এ বি সমান কত? -12 হচ্ছে। আর এদিকে আমাদের কি a প্লাস বি সমান কত হচ্ছে? -1 হচ্ছে। এখান থেকে আমরা বলতে পারি a এর মান মানে 4 গুণিত 3 12 হয়, আর এদিকে আমরা -4 গুণিত +3 এটাকে গুণ করলে -12 হচ্ছে। একই রকমভাবে -4 + 3 এটাকে করলে দেখো -1 হচ্ছে। তাহলে আমরা পেয়ে গেলাম a এর মান -4 আর b এর মান হচ্ছে 3। তাহলে এখানে a মাইনাস b, তাহলে a এর মান হচ্ছে -4 আর b এর মান হচ্ছে 3, এটার হচ্ছে স্কোয়ার করো, এটার স্কোয়ার। তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস কী হবে? প্লাস হবে। তাহলে 4 আর 3 যোগ করলে 7, আর বড়টার আগে মাইনাস সাইন, তাহলে -7 তার স্কোয়ার। তাহলে মাইনাসে মাইনাসে এটা যেমন দেখো প্লাস হয়ে গেল, তাহলে এখানে 7-এর স্কোয়ার হবে 49। ঠিক আছে, কোন অপশান আছে? অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। অমিতার জন্মের সময় তার বাবার বয়স ছিল 38, তার ভাইয়ের জন্ম হয়েছিল তার থেকে 4 বছরের ছোট, এবং তার মায়ের বয়স ছিল 36, তবে তার বাবা মায়ের বয়সের পার্থক্য। এই অঙ্কটা দেখো, অঙ্ক অনুযায়ী করো, দেখো অ্যান্সার চলে আসবে। কীরকম করে দেখো, অমিতার যখন জন্ম হয়, মানে অমিতার তখন কোনো বয়স হয়নি, তখন তার বাবার বয়স ছিল কত? 38। ক্লিয়ার? অমিতার ভাইয়ের জন্ম হয়েছিল তখন তার থেকে 4 বছরের ছোট, মানে অমিতার জন্ম হয় তখন এর বয়স ছিল 0, মানে অমিতার বয়স যখন 4 বছর হয়, 4 বছরের ছোট তার ভাই যখন তার জন্ম হয়েছিল, তাহলে তার ব্রাদারের তখন 0 বছর বয়স হবে, তখন তার জন্ম হয়েছিল। ঠিক আছে, ব্রাদারটাকে আমি বি ধরলাম, তার ভাইটাকে। তাহলে তার ভাইয়ের যখন জন্ম হয় তখন অমিতার বয়স কত হচ্ছে? তখন হচ্ছে 4 বছর, যেহেতু 4 বছরের ছোট তার ভাই। তাহলে অমিতার বয়স যখন 4 বছর তখন তার থেকে 4 বছরের ছোট ছিল, তাহলে অমিতার বয়স 4 বছর বৃদ্ধি পেল। একই রকমভাবে তার বাবারও বয়স 4 বৃদ্ধি পাবে, তাহলে কত হবে? 42 হবে। যখন তার ভাইয়ের জন্ম হয় তখন তার মায়ের বয়স ছিল কত? ছিল 36। ক্লিয়ার? যখন তার ভাইয়ের জন্ম হয়, মানে অমিতার ভাইয়ের জন্ম হয়, তখন অমিতার বয়স ছিল 4 বছর, তার বাবার বয়স 4 বৃদ্ধি পাবে অর্থাৎ 42 বছর। তখন এখানে তার মায়ের বয়স বলা আছে, যখন তার জন্ম হয় তখন তার মায়ের বয়স ছিল কত? 36।
এটা হচ্ছে তার মাদার। এবার বলা আছে কি তার বাবা মায়ের বয়সের পার্থক্য। তাহলে বাবা আর মায়ের বয়সের পার্থক্য কত? এদিকে 4 2 6 বছরের পার্থক্য। ঠিক আছে, 6 বছরের পার্থক্য, অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অঙ্কটা কিছুই নয়, শুধু একটু লজিক আছে, একটু মানে ক্যালকুলেশনভাবে একটু যদি ধরো এইভাবে লিখে লিখে করতে তাহলে অ্যান্সারটা চলে আসতো। ঠিক আছে, মানে যখন তার ভাইয়ের জন্ম হয় তখন তার মায়ের বয়স ছিল 36, তাহলে তার বাবারও 4 বছর বৃদ্ধি পাবে, অমিতারও 4 বছর বৃদ্ধি পাবে। তাহলে এখানে কি হয়ে গেল, এই তার বাবার বয়স 42 আর এদিকে তার মায়ের বয়স 36, ডিফারেন্স হচ্ছে কত? 6 বছরের ডিফারেন্স। কোনো বাৎসরিক কিস্তিতে 12% সরল সুদে 4 বছরে 5,664 টাকা ঋণ পরিশোধ করা হবে। তাহলে এখানে আমাদের আসলটা কত এটা বলতে চেয়েছে। মানে এখানে প্রিন্সিপাল যদি আমরা 100 টাকা ধরি, প্রিন্সিপাল যদি 100 টাকা ধরি, তাহলে এখানে আর রেট আমাদের কত বলা আছে? 12% রেট বলা আছে। তাহলে টাইমটা কত হচ্ছে? প্রথমে আমাদের 0 বছরের টাইম হচ্ছে, মানে প্রথমে কোনো সময় লাগছে না। তারপরে হচ্ছে কত? 1 বছর। তারপরে টাইমটা হচ্ছে 2 বছর, তারপরে টাইমটা হচ্ছে 3 বছর, তারপরে টাইমটা হচ্ছে 4 বছর। তাহলে প্রথমে তার আসল কত টাকা হচ্ছে? প্রথম বছরে তাকে 100 টাকা আসল তো দিতে হচ্ছেই, ঠিক আছে, আসল তাকে দ্বিতীয় বছরেও 100 টাকা দিতে হচ্ছে, তৃতীয় বছরেও, যেহেতু সরল সুদ বলা আছে তাহলে 4 বছরেই আসল কিন্তু সমান হবে। ঠিক আছে, 100 টাকা করে হলো। এবার 100 টাকা তাকে তো ফেরত দিতেই হবে। এবার 100 টাকার প্রথম দেখো, এদিকে দেখো 1 বছর হচ্ছে, এদিক থেকে 2 বছর, এদিক থেকে 3 বছর, এই পরের বছরের পর মানে টোটাল 4 বছরের বেলায় কিন্তু তাকে আর সুদ লাগছে না, তাকে ওই 100 টাকাটা ফেরত দিয়ে দিবে। তাহলে প্রথম দেখো 3 বছরে সুদ কত টাকা হচ্ছে? 12% হারে 3 বছরে কত? 3 বারং 36 টাকা সুদ হচ্ছে। তাহলে 100-র সাথে তাকে 36 টাকা যোগ করে দিতে হবে, অর্থাৎ 136 টাকা দিতে হবে। দ্বিতীয় বছরে কত হচ্ছে দেখো, তাহলে এই প্রথম বছরেরটা শোধ হয়ে গেল, দ্বিতীয় বছরে এবার তাকে সুদ দিতে হচ্ছে। তাহলে দ্বিতীয় বছরে কত হচ্ছে? তাহলে এখানে 2 বছরে কত? 12% হারে 24 টাকা তাকে সুদ ফেরত দিতে হবে। এবার প্রিন্সিপালটাকে যোগ করে দিতে হবে, অর্থাৎ 124 টাকা তাকে দিতে হবে। তারপরে দ্বিতীয় বছরে কত হচ্ছে? দ্বিতীয় বছরে 3 বছর 2 বছর, এবার এইখান থেকে দেখো আর একটা বছর আছে, তাহলে 1 বছরে তাকে কত পার্সেন্ট সুদ দিতে হবে? 12 টাকা সুদ দিতে হবে। 12% হারে 1 বছরে 12 টাকা সুদ দিতে হবে। তাহলে 100 টাকার সাথে যোগ করে অর্থাৎ 112 টাকা কিন্তু তাকে দিতে হবে। শেষ বছরে অর্থাৎ এই 100 টাকায় দেখো এই শেষ বছরে কিন্তু সে টাকাটা দিবে, কিন্তু সেই শেষ বছরের কিন্তু আর সুদটা দিবে না, এটা মাথায় রেখে। এই 100 টাকা তার 4 বছর হয়ে যাচ্ছে, তাকে মানে সুদ আসল ফেরত দিয়ে দিবে। এই 100 টাকার কি আর সুদ দেবে? এটা দেবে না, শুধু কি করবে? এই 100 টাকাকে দেবে। যদি এখানে 5 বছর থাকতো তবে আমরা আবার 1% মানে 12% সুদ পেতাম। তাহলে এখানে টোটাল কত হচ্ছে? এদিকে 6 4 10 12 2 হাতে থাকলো 1, থাকলো 1 2 3 3 6 7, আর এদিকে 472 টাকা হচ্ছে আমাদের ঋণ পরিশোধ করেছে, 472 টাকা তাকে দিতে হবে। ঠিক আছে, মানে 400 টাকার জায়গায় তাকে 472 টাকা দিচ্ছে, এটা তার টোটাল ঋণ। আর এখানে দেখো 564 টাকা তাকে ঋণ পরিশোধ করা হবে বলা আছে, আর এখানে তাকে 472 টাকা ঋণ পরিশোধ করা হবে। তাহলে 472 সমান হচ্ছে কত? 472 সমান হচ্ছে 5 6 6 4। তাহলে 1 সমান কত? 2 দুগুণে 4, অর্থাৎ 2 দিয়ে যেহেতু যাবে না, 4 দুগুণে 8, 5 দুগুণে 6, দুগুণে 12, 7 দুগুণে 14, 4 7 28, 7 দিয়েও যাবে না, মানে এখানে আমাদের 12 দিয়ে যাবে। ঠিক আছে, 1 ইউনিট সমান আমরা 12 পেলাম। তাহলে এখানে প্রিন্সিপাল কত ধরেছিলাম? 100 ধরেছিলাম, তাহলে 100 ইউনিট সমান কত হবে? তাহলে 12 গণিত 100 সমান হচ্ছে 1200 টাকা। ঠিক আছে, 1200 টাকা হয়ে যাবে আসল, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। কিছু শিক্ষার্থী পরীক্ষায় হিন্দি বা ইংরেজি বা উভয় বিষয়ে অংশ নিয়েছিল। যদি 70% শিক্ষার্থী হিন্দিতে, 50% ইংরেজিতে অংশ নিয়ে থাকে, তবে তাদের মধ্যে উভয় বিষয়ে কতজন উভয় বিষয়ে অংশ নিয়েছিল? ধরলাম
পার্সেন্টেজের অঙ্ক সবসময় 100 ধরে করব। তাহলে এদিকে হিন্দিতে 70% মানে 70, ইংরেজিতে 50% মানে 50, তাহলে এদিকে টোটাল হচ্ছে কত 120। এটা থেকে আমরা অল সাবজেক্টটাকে অর্থাৎ উভয় বিষয়টাকে মাইনাস করব। কেন? কারণ উভয় বিষয়ের মধ্যে হিন্দিও আছে ইংরেজিও আছে, তাহলে এটাকে মাইনাস করলে কত হচ্ছে 20। তাহলে এদিকে 20 জন কিন্তু কি উভয় বিষয়ে কিন্তু অংশ নিয়েছিল। এই যেটা এই 20 পেলাম এটাই হচ্ছে কি উভয় বিষয়ে অল সাবজেক্ট। 340 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিক থেকে যাত্রা করা এক ব্যক্তিকে 18 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি যদি 63 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ভ্রমণ করে তবে ব্যক্তির গতিবেগ কত? তাহলে ব্যক্তির গতিবেগটাকে ধরলাম x কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এখান থেকে রিলেটিভ স্পিড কি হবে? যদি পরস্পরের বিপরীত দিকে যায়, এখানে বিপরীত দিকে বলা আছে, তাহলে রিলেটিভ স্পিড কি হবে? যোগ হবে। তাহলে এদিকে 63 প্লাস হচ্ছে কি x, এটা হচ্ছে এত কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে রিলেটিভ স্পিড। এবার টাইম ইকুয়াল টু কি? আর কোনো একটা মানুষকে যখন অতিক্রম করে কোনো একটা ট্রেন, তখন সে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। তাহলে এখানে আমাদের টাইম বলা আছে, তাহলে টাইম ইকুয়াল টু কি? দূরত্ব বাই গতিবেগ। আর ট্রেনের দৈর্ঘ্য বলা আছে, দূরত্ব বলা আছে 340 মিটার বাই গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ অর্থাৎ 63 প্লাস এক্স। এটা কিলোমিটার প্রতি ঘন্টাতে আছে, এটাকে কি করব আমরা? মিটার প্রতি সেকেন্ডে করব, অর্থাৎ 5/18 দিয়ে গুণ করব। এটা সমান টাইম, আর টাইম বলা আছে কত? 18 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটাকে কাটাকুটি করো, এদিকে 18 তো কাটা যাবে, 5 দিয়ে কাটা দাও, 5 6 30, 5 8 40। তাহলে এদিকে হচ্ছে 63 প্লাস এক্স সমান কত? 63 প্লাস এক্স সমান হচ্ছে 68। তাহলে এদিকে প্লাস 63, এদিকে মাইনাস 63 হয়ে যাবে। তাহলে 5 অর্থাৎ এক্স যেটা ধরেছিলাম কত? 5x কিলোমিটার প্রতি ঘন্টা, সেটা পেয়ে গেলাম 5 অর্থাৎ 5 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার তোমরা এখানে বলতেই পারো যে এইটাকে আমরা মিটার প্রতি সেকেন্ড করেছি, তো এক্সের মানটাও মিটার প্রতি সেকেন্ডে আসার কথা। এইটা এক্স মিটার প্রতি সেকেন্ড, যেটা এখানে আমরা যেটা ধরবো এটা এক্স কিলোমিটার প্রতি ঘন্টা ধরেছি, সুতরাং এখানে আমাদের এক্সের যে মানটা আসবে সেটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। এটাকে যে এই মিটার প্রতি সেকেন্ড করেছো বলে এটা যে 5 মিটার প্রতি সেকেন্ড হবে সেটা নয়, তুমি এখানে এক্স কিলোমিটার প্রতি ঘন্টা করেছো, এটার সাথে কিলোমিটার প্রতি ঘন্টার সাথেই তো এটা আমি যোগ করেছি, সুতরাং এক্সের যে মানটা আসবে সেটা আমাদের কিলোমিটার প্রতি ঘন্টাতে আসবে। ঠিক আছে, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। একজন ব্যক্তি 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে গিয়ে একটি স্থানে গিয়ে অন্য গতিতে ফিরে আসে, তার গড় গতি হচ্ছে 17.5 কিলোমিটার প্রতি ঘন্টা। ফিরে আসার সময় তার গতি কত ছিল? তাহলে কোনো স্থানে যাওয়া আবার কোনো স্থানে ফিরে আসা যদি ডিস্টেন্স সমান হয়, তবে আমাদের যে গড় গতিবেগের ফর্মুলা সেটা কি জানি? 2xy বাই হচ্ছে কি এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে আমাদের গড় গতি। তাহলে 2 ইন্টু যাওয়ার সময় যে গতি সেটা হচ্ছে 70 কিলোমিটার প্রতি ঘন্টা, আসার সময় গতিটা আমরা জানি না, সেটাকে ধরে নিলাম এক্স কিলোমিটার প্রতি ঘন্টা। আর এদিকে হচ্ছে দুটো গতিবেগের যোগফল অর্থাৎ 70 প্লাস এক্স, এটা হচ্ছে আমরা কি পেলাম? গড় গতিবেগ। আর গড় গতিবেগ কত বলা আছে? 17.5, দশমিকটা উঠিয়ে আমরা কি করলাম? 10 দিয়ে ভাগ করলাম। এবার এটাকে কাটাকুটি করো, তাহলে এখানে 5 দিয়ে কাটা দাও, 5 দিয়ে 3 5 15, 5 5 25, 5 দিয়ে কাটো 2, 35 দুগুণে 70, তাহলে এদিকে 2 দুগুণে 4, 4 দুগুণে 8x। ঠিক আছে, এদিকে গুণ করলে কত হচ্ছে? 8x। এটা সমান কত? 70 প্লাস হচ্ছে x। তাহলে এদিকে 8x আছে, একটা x সমানের দিকে গেলে মাইনাস x হয়ে যাবে, তাহলে 8x থেকে একটা x বাদ দিলে কত হবে? 7x। 7x সমান কত? 7x সমান হচ্ছে 70। 7 দিয়ে কাটো, 7 10 70, x সমান কত? 10। তাহলে এখানে ফিরে আসার যে গতিবেগ সেটাকে আমরা x ধরেছিলাম, সেটা হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টাতে তাকে ফিরে আসতে হবে। প্রথম 148টি জোড় ধনাত্মক সংখ্যার গড় এবং প্রথম 129টি বিজোড় ধনাত্মক সংখ্যার গড়ের মধ্যে পার্থক্য কত? তাহলে যদি প্রথম বলি প্রথম তিনটি, এখানে 148-এর জায়গায় যদি বলা থাকতো প্রথম 3টি জোড় ধনাত্মক সংখ্যার গড় কত, তাহলে প্রথমে জোড় সংখ্যা হচ্ছে 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 6। তাহলে আমরা জানি মাঝের সংখ্যাটা গড় হয়। যখন 3টি জোড় সংখ্যা বলছি তখন হচ্ছে 4টা। ঠিক আছে, যদি 4টি সংখ্যার বলি তখন হবে কত? গড় হবে 5। যদি 6টা জোড় ধনাত্মক সংখ্যার গড় যদি বলি তাহলে গড় হবে কি? 7।
এখানে যে গড়ের জোড় সংখ্যার যে গড়ের ফর্মুলা সেটা হবে কি n+1, ঠিক আছে, n+1 মানে এখানে 148টি বলা আছে, তাহলে এখানে কি করব 148-এর সাথে আমরা 1 যোগ করব, তাহলে এখানে যে গড় হয়ে গেল কত 149, যে প্রথম 148টি জোড় ধনাত্মক সংখ্যার গড় সেটা হচ্ছে 149। ক্লিয়ার? এবার এখানে যেটা আছে এটা বুঝতে পারলে। এবার এখানে দেখো যে প্রথম 129টি বিজোড় সংখ্যার গড় কত। এখানে যদি বলতো প্রথম 3টি বিজোড় ধনাত্মক সংখ্যার গড়, তাহলে প্রথমে বিজোড় হচ্ছে 1, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 5। তাহলে এখানে মাঝের দেখো গড় হচ্ছে কত, গড় অ্যাভারেজটা মাঝের সংখ্যাটা অ্যাভারেজ হয়, তাহলে দেখো 3 হচ্ছে। যখন 3টি বিজোড় সংখ্যা চাইছে তখন 3 হচ্ছে, যখন 5টা বিজোড় সংখ্যা চাইবে তখন গড় হবে 5, যখন 6টা বিজোড় সংখ্যা বলবে তখন গড় হবে 6। তোমরা চেক করে নিতে পারো। তাহলে এখানে 129টি বিজোড় বলা আছে, তাহলে এখানে আমাদের এই বিজোড় সংখ্যার যে গড় হবে সেটা 129ই হবে। ক্লিয়ার? তাহলে এখানে এবার এদের পার্থক্য চেয়েছে, তাহলে 149 আর 129-এর যে পার্থক্য সেটা হচ্ছে 20-র পার্থক্য। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 5% সুদের হারে কিছু ধনরাশি 2 বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? 6 টাকা। তবে রাশিটি কত? তাহলে আমরা কি জানি যে ডিফারেন্স ইকুয়াল টু পি আর এদিকে হচ্ছে r/100 আর ব্র্যাকেটের বাইরে n, এটা হচ্ছে ডিফারেন্সের ফর্মুলা। তাহলে ডিফারেন্স কত বলা আছে? 6 বলা আছে। প্রিন্সিপাল আমাদের বের করতে হবে। রেট কত বলা আছে? 5% অর্থাৎ 5/100, আর এদিকে n কত বলা আছে? 2 বছরের। ঠিক আছে, তাহলে এটাকে যদি কাটাকুটি করি তাহলে 6 সমান পি আর এদিকে 5 দিয়ে কাটা দাও, 5 20 100। তাহলে এদিকে ওপরে কি পড়ে আছে? 1 পড়ে আছে, তাহলে 1-এর স্কোয়ার মানে কত হবে? এদিকে হচ্ছে 1-এর স্কোয়ার মানে হচ্ছে 1, 20-র স্কোয়ার মানে কত হচ্ছে? 400। তাহলে এদিকে পি সমান কত হবে? তাহলে 400-র সাথে 6 গুণ হয়ে যাবে, 4 6 2400। ঠিক আছে, 2400 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, যে আসল হচ্ছে 2400 টাকা। একটি ক্লাস টেস্টে রবির নম্বর ভুলভাবে 63-র পরিবর্তে 83 হিসেবে দেওয়া হয়েছিল। 63-র পরিবর্তে 83 হিসেবে দেওয়া হয়েছিল। এটা একটু মনে হয় ভুল আছে, এইখানে 63 না করে এখানে 83 করো। ঠিক আছে, আর এখানে 83 না করে এটাকে 63 করো, যে 83-র পরিবর্তে 63 দেওয়া হয়েছিল, নাহলে অ্যান্সারটা কিন্তু মাইনাসে চলে আসবে। এই ভুল কারণে গড় নম্বর অর্ধেক বেড়েছে, তবে ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে স্টুডেন্ট ধরলাম এক্স, যে ওই শিক্ষার্থীর যে মোট অ্যাভারেজ সেটা হচ্ছে অ্যাভারেজ নম্বর, সেটাও ধরলাম এ। ঠিক আছে, তাহলে টোটাল নম্বর কত হবে? অ্যাভারেজের সাথে যদি আমরা সংখ্যাকে গুণ করি তবে আমরা টোটাল নম্বর পেয়ে যাব। এবার 63-র পরিবর্তে লিখেছে কত? 83-র পরিবর্তে লিখেছে কত? 63। ঠিক আছে, মানে কত কম লিখেছে? 20 কম লিখেছে। তাহলে তাকে সঠিক করতে গেলে কি করতে হবে? 20 বেশি লিখতে হবে। মোট নম্বর থেকে সে কি করেছে? 20 কম লিখেছে। তাহলে সঠিক উত্তর করতে গেলে তাকে মোট নম্বর থেকে তাকে 20 বেশি লিখতে হবে। তাহলে মোট নম্বর হচ্ছে কত? ax, সেটা থেকে কি করব? 20 বেশি করব, অর্থাৎ +20। এবার গড় বের করতে গেলে কি করতে হয়? এটা হচ্ছে আমাদের টোটাল নম্বর। টোটাল নম্বরকে সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা গড় পেয়ে যাব। আর গড়টা বলা আছে গড় নম্বর অর্ধেক বেড়েছে, তাহলে গড় নম্বর প্রথমে ছিল এ ছিল, সেটা অর্ধেক বেড়ে কত হয়েছে? a + 1/2। তাহলে এটাকে একদিকে নিয়ে চলে আসি, তাহলে ax +20 হচ্ছে কত? x, আর প্লাস এটা সমানের দিকে গেলে -a হবে, আর এটা ইকুয়াল টু হচ্ছে হাফ। তাহলে এদিকে x যদি লসাগু হয় তাহলে কত হবে? তাহলে ওপরে এটা যেটা আছে সেটাই পড়ে যাবে, অর্থাৎ ax +20। এবার কোনাকুনি গুণ হবে -ax। ঠিক আছে, এইটা ইকুয়াল টু হচ্ছে 1/2।
প্লাস এ এক্স মাইনাস এ এক্স কাটবে, তাহলে এখানে 20/x সমান কত হলো, 20/x সমান হচ্ছে 1/2। তাহলে এক্সের সাথে 1 গুণ করলে এক্স হবে, আর 20-র সাথে 2 গুণ করলে কত হবে, 40 হবে। তাহলে এখানে ক্লাসে যে শিক্ষার্থীর সংখ্যা সেটা হবে 40, ঠিক আছে। যেটা এক্স ধরেছিলাম শিক্ষার্থীর সংখ্যা, এক্সের ভ্যালু কত পেলাম, 40 পেলাম, অপশান সি। 6,000 টাকার পণ্যের ওপর 20% ছাড়, পরে 15% অতিরিক্ত ছাড় দেওয়া হয়েছে, চূড়ান্ত দাম কত? প্রথমে 6,000 টাকা ছিল, 6,000 টাকার প্রথমে 20% ছাড় মানে 80/100 টাকায় বিক্রি করেছে। তারপরে কি করেছে, আবার সে 15% ছাড় মানে 85/100 টাকায় কিন্তু বিক্রি করেছে। এটাকে কাটাকুটি করো, অ্যান্সার চলে আসবে। তাহলে এদিকে একটা 0 0 কাটলাম, এদিকে 3টে 0, এদিকে 3টে 0 কাটা গেল। তাহলে এদিকে কত হচ্ছে, 5 8 40-এর 0 হাতে থাকলো 4, 8 8 64 আর 4 হচ্ছে 68, গণিত হচ্ছে কত, 6। তাহলে এদিকে হচ্ছে 0, 6 8 48-এর 8 হাতে থাকলো 4, 6 6 36, আর এদিকে 4 হচ্ছে 40, তাহলে 4,080 টাকা। খুচরো বিক্রেতা তার পণ্যের দাম 150% চিহ্নিত করেন। 40% ছাড় দেওয়ায় যদি এবং 40% ছাড় দেন, তবে 800 টাকা ক্রয় মূল্য হয়, তবে বিক্রয় মূল্য কত? প্রথমে ক্রয় মূল্য ধরলাম 100 টাকা, তাহলে 100-র এখানে মার্কেট প্রাইস কত হবে? মার্কেট প্রাইস যদি 150-র জায়গায় এখানে বলে রাখতো, যদি 50% বেশি চিহ্নিত করে, এটা যদি বলা থাকতো, তখন কি করতাম, মার্কেট প্রাইস 100 হলে, ক্রয় মূল্য 100 হলে মার্কেট প্রাইস কী হবে, 150% বেশি মানে 150 টাকা চিহ্নিত করে রেখেছে, 100-র সাথে সবসময় যোগ করতে হয় বেশি বললে। ঠিক একই রকমভাবে এখানে 150% কী করব, 100-র সাথে যোগ করব, তাহলে এখানে কত হচ্ছে, মার্কেট প্রাইস হচ্ছে 250 টাকা। এটার কি করেছে, 40% ছাড় দিয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে এখানে মার্কেট প্রাইস 250 টাকা, 250 টাকার ওপর 40% ছাড় মানে 60/100 টাকায় বিক্রি করেছে। সব 0 0 তো কাটা যাবে, 6 25 150 টাকায় বিক্রি করেছে। এবার এখানে ক্রয় মূল্য বলা আছে কত টাকা, ক্রয় মূল্য বলা আছে 800 টাকা, কিন্তু এখানে আমরা পেয়েছি কত, 100। তাহলে এখানে 100 ইউনিটের ভ্যালু হচ্ছে 800, মানে এই 100-র 8 গুণ। তাহলে এখানে বিক্রয় মূল্য কত পেয়েছি আমরা, 150, তাহলে এটার 8 গুণ কত, এটার 8 গুণ করে দাও, তাহলে 0 5 8 40-এর 0, 8 8 4 12, অর্থাৎ 1200 টাকায় কিন্তু বিক্রয় মূল্য হবে, বিক্রি হবে, অপশান এ। রোহিত তার আয়ের 20% সঞ্চয় করে, তাহলে তার আয়, এখানে আমরা আয় লিখলাম, ঠিক আছে, ইনকাম। তার আয়ের 20% সঞ্চয় করে, তাহলে তার আয় যদি 100 হয়, তাহলে সঞ্চয় কত হবে, সেভিং হবে নিশ্চয়ই 20 টাকা। তাহলে এখানে ব্যয় এক্সপেন্ডিচার কত হবে, তাহলে এক্সপেন্ডিচার আয় ইনকাম থেকে যদি সঞ্চয় মাইনাস করো, তবে এক্সপেন্ডিচার পড়ে থাকবে, অর্থাৎ 80 টাকা। তার খরচ 12% বৃদ্ধি পেল, তাহলে তার খরচ অর্থাৎ 80 থেকে 12% বৃদ্ধি পেল, তাহলে 80-র 12% মানে এটা আমাদের পয়েন্টে চলে আসবে। তো এক কাজ করো, এটাকে 1000 ধরো, এটাকে 200 ধরো, এটাকে 800 ধরো। তাহলে এখানে এবার 800 টাকার কি 12% বৃদ্ধি হয়েছে, অর্থাৎ 112 তলায় হচ্ছে 100, তাহলে এদিকে 0 0 কাটা যাবে, তাহলে 8 দুগুণে 16 6 আর বরং 96, 896 টাকা কিন্তু তার খরচ হয়েছে। তার আয়ও 27% বৃদ্ধি পেয়েছে, তাহলে 1000-এর 27% মানে যদি 100 থাকতো, তাহলে 27% বৃদ্ধি মানে কত হতো, 127 হতো। তাহলে এইদিকে তো 100 ধরবো প্রথমে, 127, আর এইদিকে একটা বেশি শূন্য নিয়েছি, তাহলে এটাকে আমরা 1270 ধরবো। এবার যেমন ইনকাম থেকে যদি তুমি ব্যয় মাইনাস করো, তবে সঞ্চয় পড়ে থাকবে, তাহলে 1270 থেকে যদি 896 মাইনাস করি, তবে আমাদের সঞ্চয় পড়ে থাকবে। তাহলে 1270 থেকে 896 যদি মাইনাস করি, তাহলে কত হবে, এদিকে 4, 9 একে 10, 7 আর এখানে 9 3 12, 374 টাকা হচ্ছে কি সঞ্চয়, ঠিক আছে, 374 টাকা হচ্ছে কি সেভিং। এবার বলা আছে কি যে সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পাবে, তাহলে প্রথমে 100 ছিল, এখন হচ্ছে 374, মানে কত বৃদ্ধি পেয়েছে, এখানে আমাদের 174 টাকা বৃদ্ধি পেয়েছে। কত টাকা থেকে, 200 টাকা থেকে ইন্টু পার্সেন্টেজ করে নাও, তাহলে এইদিকে 0 0 কাটা দাও, 8 দুগুণে 16, 87% হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এই অপশানগুলো একটু ভুল আছে, এখানে 85-র জায়গায় 87 করে দাও, 87% হয়ে যাবে কারেক্ট অ্যান্সার।
দুটি পাত্রে এ ও বি যথাক্রমে 2:7 আর 5:4 অনুপাতে স্পিরিট ও জল রয়েছে, তাদের বিষয়বস্তু 1:2 অনুপাতে মিশ্রিত হয়, তবে নতুন মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত কত হবে? তাহলে এ আর একটা হচ্ছে বি, দুটো পাত্র আছে এ আর বি। প্রথমে স্পিরিট কত আছে, প্রথমে এটা হচ্ছে স্পিরিট, তারপরে এটা হচ্ছে জল, মানে প্রথমে একটা স্পিরিট বলা আছে তারপরে জল, তাহলে এটাও একই রকমভাবে স্পিরিট আর এটা হবে জল। তাহলে টোটাল এ পাত্রতে কি 9 ভাগের মধ্যে 7 আর 2 9 ভাগের মধ্যে 2 ভাগ স্পিরিট আছে। একই রকমভাবে জল কতটা আছে, 9 ভাগের মধ্যে 7 ভাগ জল আছে। আর দ্বিতীয় পাত্রতে কি আছে, 5:4, অর্থাৎ 9 ভাগের মধ্যে 5 ভাগ স্পিরিট আছে, আর এদিকে হচ্ছে 9 ভাগের মধ্যে 4 ভাগ কি আছে, জল আছে। মানে প্রথমেরটা স্পিরিট, তারপরেরটা হচ্ছে জল। এবার প্রথমে কি বলা আছে, তাদের বিষয়বস্তু প্রথমেরটাতে 1 অনুপাত মেশাচ্ছে, তাহলে এটার সাথেও 1 মেশাবে, এটার সাথেও 1 মেশাবে। আর দ্বিতীয়টাতে কি 2 অনুপাতে মিশ্রিত করছে, তাহলে এটাতেও 2 মেশাবে, এটাতেও 2 মেশাবে। তাহলে এদিকে 1 গুণ করলে তো স্পিরিট 2:9 হবে, আর এদিকে হচ্ছে 7/9 হবে, আর এদিকে কত হচ্ছে 10/9, আর এদিকে কত হচ্ছে 8/9। তাহলে এবার কি বলা আছে, নতুন মিশ্রণে স্পিরিট আর জলের অনুপাত। তাহলে এটা তো স্পিরিট আর এটা হচ্ছে জল, মানে প্রথমেরটা স্পিরিট, এটা হচ্ছে জল, এটাও হচ্ছে স্পিরিট, এটা হচ্ছে জল। এবার স্পিরিটের সাথে স্পিরিটকে যোগ করব, জলের সাথে জলকে যোগ করব। তাহলে স্পিরিট কত আছে 2/9, তাহলে 2/9 সাথে যোগ করব কত, 10/9 যোগ করব। ঠিক আছে, একই রকমভাবে জল কতটা আছে 7/9, এটার সাথে যোগ করব 8/9। তাহলে 9 হয়ে যাবে লসাগু, তাহলে উপরে 10 আর 2 যোগ করলে 12 হবে, আর এদিকে হচ্ছে 9, আর এদিকে হচ্ছে কত 15। তাহলে 3 দিয়ে কাটা দাও 4, 3 দিয়ে কাটা দাও 5, 4:5। কোন অপশানে আছে, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। এ একটি নির্দিষ্ট কাজ 6 দিনে করতে পারে, বি একই কাজ 10 দিনে করতে পারে। ঠিক আছে, তারা একসঙ্গে কত দিনে কাজটা করবে? তাহলে এটার একটা ফর্মুলা আছে, 6 × 10, আর এদিকে হচ্ছে 6 যোগ চিহ্ন হচ্ছে 10, এটা ফর্মুলা আছে। কিংবা এটা এইভাবেও করতে পারো যে এ একটা কাজ 6 দিনে করতে পারে, বি একটা কাজ 10 দিনে করতে পারে। 6 আর 10 লসও কত, 30 ইউনিট। তাহলে এ 5 ইউনিট কাজ করবে, বি করবে 3 ইউনিট কাজ। তাহলে তারা দুজনে কত ইউনিট কাজ করবে? 30 ইউনিটের কাজটা 5 আর 3 8 ইউনিট করে এতদিন সময় লাগবে। 2 দিয়ে কাটা দাও 15, 2 দিয়ে কাটা দাও 4। ঠিক আছে, 2 দিয়ে 4। তাহলে এখানে হচ্ছে কত, 3 4 12, 3 4 12, 4 7 28, 4 5 20, 3.75 দিনে কাজটা শেষ হবে। কোন অপশন? প্রথমে অপশান দেখো একটু আলাদা করে দেওয়া আছে, 10 দিনের থেকে কম কিন্তু 6 দিনের থেকে বেশি। এটা কি বলা আছে, এই যে এই এত দিনটা কি 10 দিনের থেকে কম? হ্যাঁ, 10 দিনের থেকে কম, কিন্তু 6 দিনের থেকে বেশি। এটা 6 দিনের থেকে কি বেশি? কোনো দিনই নয় 6 দিনের থেকে বেশি। যদি বলতো 2 দিনের থেকে যদি বেশি তবে হতো, 6 দিনের থেকে কোনো দিনই বেশি নয়। তাহলে প্রথম এ অপশান তো হবে না। ঠিক আছে, এ অপশান হবে না। বি অপশান দেখো 10 দিনের থেকে বেশি, এই যে এই নম্বরটা 10-এর থেকে কি বেশি? কোনো দিনই নয়, তাহলে অপশান বিও হবে না। অপশান সি দেখো 6 দিনের থেকে কি কম? হ্যাঁ, এটা 6 দিনের থেকে কম। এবার ডি এরটা একবার দেখবো, 2 দিন না, কোনো দিনই 2 দিন হবে না, তাহলে 6 দিনের থেকে কম, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন 66, এর লসাগু কত হবে? প্রথমে 2/4 মানে কত, 1/2 কাটাকুটি করলে, তারপরে হচ্ছে 5/6, তারপরে 2 দিয়ে কাটা দাও 5, 2 দিয়ে কাটা দাও 4, তাহলে এদিকে কত হচ্ছে 5/4। তাহলে 1 5 5-এর লসাগু, যখন ভগ্নাংশ লসাগু বের করতে বলে তখন ওপরে হয় লসাগু, নিচে হয় গসাগু। যদি গসাগু বের করতে বলতো তাহলে ওপরে গসাগু, নিচে হতো লসাগু, এটা জানো। তাহলে এদিকে আমাদের লসাগু কত হবে? তাহলে লসাগু 1 5 5-এর যে লসাগু সেটা 5 হবে, 2 6 4-এর যে গসাগু সেটা কত হবে? 2 হবে। ঠিক আছে, তাহলে 5/2 কোন অপশানে আছে? অপশান ডি। 400 এবং 600-র মধ্যেকার সেই সব সংখ্যার যোগফল নির্ণয় করুন যাতে 6, 12 এবং 16 দ্বারা ভাগ করলে সেই ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে এখানে 6, 12, 16-র যে লসাগু সেটা হচ্ছে 48, 3 16 48, 4 12 39, 6 48, তাহলে লসাগু হলো কত? 48। এবার 48-এর সাথে এমন সংখ্যা গুণ করো যাতে 400-র কম না হয়। 8 দিয়ে 4 8 32, 8 8 64, 400-র কম হয়ে যাচ্ছে। তাহলে 9 দিয়ে এটাকে একটা সংখ্যা পেলাম আমরা 9 দিয়ে, তারপরে কি 48-এর সাথে আমরা 10 দিয়ে একটা পাবো,
ঠিক আছে, তাহলে এটাকে কত হচ্ছে, এটাকে গুণ করতে করতে চলো, তাহলে 8 9 72, 2 হাতে থাকলো 7, তাহলে 4 9 36, 36 আর 7 যোগ করলে কত হয় 43, অর্থাৎ 432 একটা সংখ্যা পেলাম। তারপর 480 একটা পেলাম। তারপর হচ্ছে 48-এর সাথে 11 গুণ করলে কত হবে, তাহলে এদিকে হচ্ছে 8 8 4 12 2 528। ঠিক আছে, তাহলে 48-এর সাথে এবার 12 গুণ করতে হবে, তাহলে 12 গুণ করলে কত হবে, 8 12 96, 6 হাতে থাকলো 9, 4 12 48, 48 আর 9 কত হবে 57, তাহলে 576। তারপর হচ্ছে 48-এর সাথে 13 যদি গুণ করি তাহলে এখানে আমাদের 600-র বেশি হয়ে যাবে, তাহলে 600-র বেশি করলে হবে না, আর 400-র কম করলে হবে না। তাহলে এই কটা আমাদের সংখ্যা পেলাম, যে 400 আর 600-র মধ্যে, যেগুলো 6 12 16 দ্বারা ভাগ যাবে, মানে 48 দ্বারা ভাগ যাবে। এবার এদের যোগফল বলেছে, সেই সংখ্যাগুলোর যোগফল, তাহলে 432, 480, 528, 576-এর যোগফল। তাহলে এদিকে আমাদের এটাকে যোগ করলে কত হবে, তাহলে এদিকে হচ্ছে 6 6 8 14, 14 4 হচ্ছে 16, 6 8 14 2 16, 6 হাতে থাকলো 1, 7 1 8, 8 2 10, 10 18, 18 19, 18 3 হচ্ছে 21, হাতে থাকলো 2, 5 5 10, 2 12, 4 16, 16 4 20। ঠিক আছে, 2016। ঠিক আছে, 2016 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশান বি। এ 4500 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পর বি কিছু মূলধন নিয়ে যোগদান করে এবং বছরের শেষে মুনাফা 3.4 অনুপাতে ভাগ করা হয়। তবে ব্যবসায় কত টাকা লগ্নি করেছিল। তাহলে কজন আছে, দুজন আছে, এ আর বি। এ কত টাকা লগ্নি করেছিল, 4500 টাকা। কত মাসের জন্য, যেহেতু মাস এর উল্লেখ করা নেই, মানে এর টাকাটা 12 মাসের জন্যই খেটেছিল। বি কত টাকা বিনিয়োগ করেছিল সেটা জানি না, সেটা ধরলাম আমরা এক্স টাকা বিনিয়োগ করেছিল। ঠিক আছে, 4 মাস পর সে যুক্ত হয়েছে ব্যবসায়, তাহলে টোটাল ব্যবসাটা হচ্ছে বছরের শেষে, মানে 12 মাসের ব্যবসাটা। তাহলে 4 মাস পরে যুক্ত হয়েছে, মানে তার টাকাটা খেটেছে 8 মাসের জন্য। তাহলে এখানে আমরা ইনভেস্টের সাথে টাইমটাকে গুণ করছি, মানে প্রফিট পাবো। আর প্রফিটের যে রেশিও সেটা বলা আছে 3:4। এটাই হচ্ছে আমাদের শর্তানুসারে। তাহলে এদিকে কত হচ্ছে 4500 গণিত হচ্ছে কত 12, তলায় হচ্ছে কত 8x। এটা সমান কত, এটা সমান হচ্ছে ওপরে 3, তলায় হচ্ছে 4। ঠিক আছে, 3 দিয়ে কাটা দাও, 3 দিয়ে কাটা দাও, 3 4 12, 4 দিয়ে কাটা দাও, 4 দুগুণে 8। ঠিক আছে, 2 দিয়ে কাটা দাও, 2 দিয়ে 2 দুগুণে 4। তাহলে x সমান কত হবে, তাহলে 4500-র সাথে 2 গুণ করলে হবে কত, 45 দুগুণে 90, অর্থাৎ 9000। ঠিক আছে, 9000 টাকা কিন্তু বি লগ্নি করেছিল, অর্থাৎ বিনিয়োগ করেছিল। 20 জন পুরুষ 30 দিনে একটি চিত্র অঙ্কন করতে পারে। 24 দিনের মধ্যে একই চিত্র করতে কতজন পুরুষকে নিযুক্ত করা উচিত। তাহলে এমন ফর্মুলা, যে 20 জন পুরুষ 30 দিনে চিত্র অঙ্কন করতে পারে। 24 দিনের মধ্যে একই চিত্র কতজন পুরুষ, অর্থাৎ আমরা ধরলাম এম জন পুরুষকে ডাকা দরকার। তাহলে এখানে এটাকে কাটাকুটি করলে কত হবে, 4 দিয়ে কাটা দাও, 4 6 24, 4 দিয়ে কাটা দাও, 4 5 20, 6 দিয়ে কাটা দাও, 5 6 30। তাহলে ম্যান সমান কত, 5 5 25। ঠিক আছে, অর্থাৎ 25 জন পুরুষকে নিযুক্ত করা উচিত, অপশান সি। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 10√3 সেমি হলে আয়তন কত। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের যে কর্ণের ফর্মুলা সেটা হচ্ছে বাহু √3, ঘনকের কর্ণ, আর এই কর্ণই বলা আছে কত 10√3। তাহলে এইদিকে আমাদের √3 কেটে যাবে, অর্থাৎ ঘনকের যে বাহু সেটা পেয়ে গেলাম কত 10 সেন্টিমিটার। এবার আমাদের আয়তন চেয়েছে, এই যে ঘনকের যে আয়তনের ফর্মুলা সেটা হচ্ছে কি বাহুর কিউব। ঠিক আছে, তাহলে এদিকে হচ্ছে 10-এর কিউব, 10-এর কিউব মানে কত, 1-এর পর হচ্ছে কিউব, মানে 3 বার গুণ করতে হবে, অর্থাৎ 1000। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর।